তুমি কি চাও না আমি তোমাকে সুখে রাখি? আমি তোমাকে রাজরানীর মতো করে রাখবো আদ্রিতা। প্রথম থেকে আমি শুধু তোমাকেই চেয়ে এসেছি। তুমি কি চাও না আমার সঙ্গে সংসার করতে? জাকিব ভদ্রভাবে নরম গলায় কথাগুলো বললেও ও শক্ত করে আদ্রিতার হাত দুটো হঠাৎ চেপে ধরল। বয়োজ্যেষ্ঠদের সামনে জাকিবের এই অভাবনীয় আচরণ সকলেরই বেশ দৃষ্টিকটু লাগলো, কিন্তু এইভাবে ওকে টাচ করায় আদ্রিতা নিজের ধৈর্য হারালো। এ কি জাকিব, এসব কি হচ্ছে? বাড়ির বড়দের সামনে কিভাবে ব্যবহার করছো তুমি? আমার অনুমতি না নিয়ে আমাকে টাচ করার সাহস কিভাবে পেলে? প্লিজ বিহেভ ইয়োরসেলফ। কিন্তু ওর এই কথাগুলো শুনেও জাকিব কিছুতেই আদ্রিতার হাত ছাড়ল না। ও জোর করে হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু জাকিবের গায়ের জোর আদ্রিতার 3 গুণ। আদ্রিতা হাত ছাড়াতে ব্যর্থ হলো। আদ্রিতা, এখন আর বেশি কথা বলো না। এখন থেকে তুমি আমার সব কথা শুনে চলবে। তুমি এখন থেকে আমার আদ্রিতা। তোমার গায়ে এত সুন্দর গন্ধ। জাকিব এবার আদ্রিতার ঘনিষ্ঠ হলো। রাগে বিরক্তিতে আদ্রিতার ওকে ঠাটিয়ে একটা চড় মারতে ইচ্ছে করল। খবরদার, এক্ষুনি ওর হাত ছেড়ে দাও বলছি। চিত্রা নিজের মেয়ের এইরকম অসম্মান আর সহ্য করতে পারল না। এবার চিৎকার করে উঠল। অনেকক্ষণ ধরে জাকিবের এই অসভ্যতাম ও সহ্য করেছে। নীলকে অপছন্দ করলেও চিত্রা নিজের মেয়েকে তো ভালোবাসে। ওর সম্মান বাঁচানোর জন্য উদ্গ্রীব হয়ে পড়ল চিত্রা। পরিবারের সকলেই জাকিবের এই অদ্ভুত আচরণে বিস্মিত। কল্যাণী দেবীর কপালের ভাঁজ দৃঢ় হল। উনি কল্পনাও করতে পারেননি ওনারই আমন্ত্রণে অতিথিরা এসে ওনারই পরিবারের মেয়ের সাথে এমন অভব্য অসভ্য আচরণ করবে। কিন্তু জাকিব নির্লজ্জের মতো আদ্রিতার হাতটা ছাড়ল না, জোরে চেপে দাঁড়িয়ে রইল। চিত্রার কথাতেও ওর কোনো হেলদোল হলো না। পরিবারের পুরুষরা নিজেদের আর সংযত করে রাখতে পারল না, তেড়ে গেল জাকিবের দিকে। এই ছেলে, আদ্রিতার হাত ছাড়। এটা তোর বাড়ি নয়, এটা সেন ম্যানশন, ভুলে যাস না। সবকিছুর আগে পরিবারের মর্যাদাটা বেশি জরুরি, সেটা এখনো তোর কাছে বেচে দিইনি আমরা। আদ্রিতা যখন দেখল ওর পরিবারের সকলেই এবার জাকিবের বিরুদ্ধে মুখ খুলেছে, তখন কিভাবে যেন ওর ভেতরে আত্মবিশ্বাস বেড়ে গেল গায়ের জোরও। এক ঝটকায় ওর হাত জাকিবের হাত থেকে ছাড়িয়ে নিয়ে অনেকটা দূরে গিয়ে দাঁড়ালো আদ্রিতা। কল্যাণী দেবী এই সব কিছু দেখে নিজেকে আর স্থির রাখতে পারলেন না। উনি যথেষ্ট রেগে গেলেন। আশরাফ আলীর দিকে তাকিয়েই নবীনের উদ্দেশ্যে কড়া গলায় বলতে লাগলেন, নবীন, আমি ভেবেছিলাম তোমার এই প্ল্যান আমাদের কাজে লাগবে, কিন্তু তোমার ক্লায়েন্টসরা আমাদের দেওয়া সুযোগের এমন অপব্যবহার করবে এটা আমি আগে জানলে কিছুতেই রাজি হতাম না। ওনারা নিজেদের লিমিট ক্রস করে গেছেন। তুমি ওনাদেরকে জানিয়ে দাও আমরা এই ডিলটা করতে নারাজ। যে কোলাবোরেশন পরিবারের মেয়েদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দেয়, সেই রকম কোলাবোরেশন সেন কর্পোরেশন অতীতেও করেনি আর ভবিষ্যতেও করবে না। কল্যাণী দেবীর প্রতিক্রিয়া শুনে ওনার মুখের ভঙ্গি দেখে আশরাফ স্পষ্টই বুঝতে পারল এখানে আর সময় নষ্ট করা উচিত হবে না। তাই আশরাফ আলী কোনো কথা না বাড়িয়ে ছেলে জাকিবকে নিয়ে বেরোনোর জন্য পা বাড়ালো। কিন্তু ঠিক তখনই নবীন সেন চিৎকার করে বললেন, আরে আশরাফ ভাই, তুমি ভুল বুঝছো। রাগ করছো কেন? একটু দাঁড়াও, আমার কথাটা একবার শুনে যাও। এই বলেই ব্যস্ত হয়ে নবীন মায়ের দিকে এগিয়ে গেলেন। তারপর কল্যাণীর কাছে এসে বললেন, মা, এমন সুযোগ কিন্তু বারবার আসে না। তুমি আরো একবার ভাবো। আদ্রিতার ডিভোর্স দেওয়াটা কোনো ব্যাপারই না। আমরা নীলকে কিছু একটা কম্পেনসেশন দিয়ে দেব, তাতেই তো ঝামেলা মিটে যাবে। তুমি কেন এই সুযোগটা হাতছাড়া করতে চাইছো? 1000 কোটি টাকায় সেন কর্পোরেশন সারা দেশে ঝড় তুলবে মা, ঝড় তুলবে। তুমি লাস্ট বার ভেবে দেখো মা, প্লিজ। নবীন এখনো নিজের আখের গোছাতে ব্যস্ত, হাল ছাড়েনি সে। নবীনের আত্মবিশ্বাসে, নবীনের কথায় কল্যাণী দেবী নীরব হয়ে রইলেন, মাথা নিচু করে একটাও কথা বললেন না। নবীন মনে মনে 1000 কোটি টাকার স্বপ্ন দেখে ফেলেছিলেন, এখন কোনো মতে সেটা বাঁচিয়ে রাখতে চাইলেন। কল্যাণী তা বুঝতে বাকি রইল না, তাই পুত্র স্নেহে অন্ধ হয়ে এবং পরিবারের ভবিষ্যতের কথা ভেবে চুপ করে গেলেন। অথচ পরিবারের মান সম্মান নিয়ে এত কথা বলার পরেও কি বলে এই ডিলটা করতে রাজি হবেন তিনি, সেটার কারণ খুঁজে পেলেন না। তাই চুপ করে মাথা হেঁট করে দাঁড়িয়ে রইলেন। এক্ষেত্রেও নীরবতাই সম্মতির লক্ষণ হয়ে প্রকাশ পেল। কল্যাণীর নীরবতায় চিত্রার পায়ের তলা থেকে মাটি সরে গেল। বাকিরাও স্তব্ধ হয়ে রইল, কিন্তু পরিবারের কেউই সাহস করে কল্যাণীর মুখের উপর কোনো অভিযোগ করতে পারল না। চিত্রার মনের ভেতর দোনামোনা শুরু হলো। ও চেয়েছিল নীল ওর মেয়েকে ডিভোর্স দিক, কিন্তু জাকিব কিছুতেই আদ্রিতার জন্য কোনো অপশন হতে পারে না। মেয়েকে এখনই সম্মান করে না, আগামীতে কি করবে সে? কিন্তু শাশুড়িমাকে চুপ থাকতে দেখে ভয়ে কেঁপে উঠল চিত্রার মন। আশরাফ এবং জাকিব দুজনেই সেন বাড়িতে রয়ে গেল। তারপর আবারও আদ্রিতার হাত ধরে জাকিব বলল, ডার্লিং, আমাদের আর কেউ ডিস্টার্ব করবে না। আদ্রিতা যেন এইবার হাল ছেড়ে দিল। সকলের নীরবতায় ও নিথর হয়ে পড়ল। নিজের পারিবারিক সম্বন্ধ যে এত ঠুনকো সেটাও কল্পনাই করেনি। নিজের পরিবার যে ওকে এভাবে নিলামে তুলে নিজের আখের গোছাবে, এটা সে দূর দূরান্ত অবধি ভাবতে পারেনি।
তাই জাকিবের হাত থেকে নিজেকে আর ছাড়ানোর চেষ্টা করল না সে, বরং ছলছল চোখে পরিবারের সকল সদস্যদের এই নীরবতা দেখল। ওর ভেজা চোখের এই নালিশ কারোর অন্তর স্পর্শ করল না। এই অসহায় পরিস্থিতিতে আদ্রিতার সবার প্রথমে তাই নীলের কথাই মনে পড়ল। দুই চোখ বন্ধ করে মনে মনে বলল, নীল প্লিজ বাঁচাও, তুমি একবার এখানে এসো। তোমার আদ্রিতাকে নিয়ে এখানে সবাই ছিনিমিনি খেলছে, আমাদের বিয়েটাকে এরা ভেঙে দিতে চাইছে, একটা পশুর হাতে তুলে দিতে চাইছে। নীল তুমি কোথায়? নীল। এই সময় জাকিব আদ্রিতার আরো ঘনিষ্ঠ হলো। ওর নিঃশ্বাসের শব্দও কানে এলো আদ্রিতার। তারপর আদ্রিতার গালে ও চুমু খেতে যাবে, এমন সময় একটা শক্ত হাত জাকিবের কাঁধে এসে পড়ল। সেই হাতটা জাকিবের শার্টটা খিমচে ধরে এক ঝটকায় জাকিবকে দূরে সরিয়ে দিল আদ্রিতার থেকে। সঙ্গে সঙ্গে জাকিব পিছন ঘুরে তাকিয়ে চিৎকার করে বলল, কে রে? আদ্রিতা এখন আমার স্ত্রী, আমাদের দুজনকে একলা ছেড়ে দাও। কথাটা শেষ হতেই একটা ঠান্ডা শীতল কিন্তু গভীর একটা আওয়াজ শোনা গেল, ওকে তুমি ছোঁবে না। নীল তুমি চলে এসেছো? নীল, নীল প্লিজ আমাকে বাঁচাও। আদ্রিতা জাকিবকে পাশ কাটিয়ে ঝাঁপিয়ে পড়ল নীলের বুকে, দুহাত দিয়ে খড়কুটোর মতো আঁকড়ে ধরল নীলকে। ও তাহলে তুমি সেই ইউজলেস হাজব্যান্ড, আদ্রিতার জীবন নষ্ট করছো। জাকিব ঘৃণার চোখে নীলের দিকে তাকালো, তারপর বলল, তাহলে সেন ফ্যামিলির সেই ইউজলেস সান ইন ল তুমি? তোমার বউকে আমার সাথে দেখতে ভালো লাগছে না? কষ্ট হচ্ছে? কিন্তু ভাইটি এখন থেকে অভ্যাস করে নাও, আজকেই আমি আদ্রিতাকে বিয়ে করব। আজকের পর থেকে আদ্রিতা আমার। বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।